দৃশ্যপটে বিএনপি 2001 থেকে 2006 সালে শাসনামল। দুর্নীতি ইস্যুতে জামায়াতের উদ্দেশ্যে তারেক রহমানের কড়া বার্তা। সে সময় দুই মন্ত্রীর পদত্যাগ না করা নিয়ে প্রশ্ন। কারাগারে বসে ভোট দিতে পারবেন আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা। তালিকায় রয়েছেন ইনু মেনন সহ অনেকেই। শেষ হয়েছে নিবন্ধনের প্রক্রিয়া। নির্বাচনের সময় বাড়তে পারে সংঘাত সহিংসতা। আহতদের চিকিৎসা নিশ্চিতে দেশের সব হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুত রাখার নির্দেশ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভেঙেছে অতীতের সব রেকর্ড। ভরি ছাড়িয়েছে 2,62,000-এ। পোস্টারিং, মাইকিং, শোডাউন ছাড়া নির্বাচনের প্রচারণায় এক নতুন মডেল তুলে ধরেছেন তাসনিম জারা। ঘরে বসে চলবে ক্যাম্পেইন, প্রস্তুত হচ্ছে 30,000 স্বেচ্ছাসেবী। সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তী দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়ায় ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনের মাঠ দখলে রাখতে প্রতিনিয়ত বাকযুদ্ধে জড়াচ্ছেন রাজনৈতিক নেতারা। প্রচারণায় ভোটারদের দেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি। জামায়াত বলছে, জনগণের ম্যান্ডেট পেলে দেশে চাঁদাবাজির লাগাম টেনে ধরা হবে। দলটির কোনো প্রার্থী 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের শাসনামলের উদাহরণ দিয়ে নানা রকমের বক্তব্য দিচ্ছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল উত্তেজনা। এতদিন জামায়াতকে নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি কোনো মন্তব্য না করলেও দুর্নীতি ইস্যুতে এবার তিনিও মুখ খুলেছেন। সরাসরি জামায়াতের উদ্দেশ্যে কড়া ভাষায় ছুড়ে দিয়েছেন বেশ কয়েকটি প্রশ্ন। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল আজ পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছে এবং দাবি করছে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, অথচ 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় ওই দলটিরও 2 জন মন্ত্রী ছিল। বিএনপি যদি এতই খারাপ হতো তাহলে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি? তিনি বলেন, ওই 2 মন্ত্রী পদত্যাগ করেননি কারণ তারা জানতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করছিলেন। তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল, কিন্তু 2001 সালে বেগম জিয়া দায়িত্ব নেওয়ার পর দেশ সেই করাল গ্রাস থেকে বেরিয়ে আসতে শুরু করে। আজ যারা বিএনপিকে দোষারোপ করছে তাদেরই 2 মন্ত্রীর সরকারের শুরু থেকে শেষ দিন পর্যন্ত বহাল থাকা প্রমাণ করে তারা এখন নিজেরাই মিথ্যা বলছে। বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন। এরপর লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এবং ফলাফল কড়ায় গণ্ডায় বুঝে নেবেন, যাতে কেউ আমাদের ভোট লুট করতে না পারে। আগামী 12 তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে খাল খনন কর্মসূচিতে। সবাই কোদাল নিয়ে আসবেন, আমিও থাকব। সমাবেশে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানকে স্লোগান ও লাল গোলাপ দিয়ে স্বাগত জানান। তারা তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম ও আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান স্লোগান দেন। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হতে না পারলেও পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন অন্তত 22 জন সাবেক এমপি মন্ত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান ও ডক্টর এনামুর রহমান সহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ। দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের ভোট দেওয়ার সুযোগ চালু হওয়ায় এই সুযোগ পাচ্ছেন তারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় 5,960 জন কারাবন্দী। আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে 75টি কারাগারের মধ্যে 71টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট কেন্দ্র স্থাপন, ভোটের সময়সূচি ও নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট চালুর পাশাপাশি ইসি আইন সংশোধন করে হাজতীদের ভোটাধিকার প্রয়োগের বিধান যুক্ত করেছে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য মোট 84,000 কারাবন্দীদের মধ্যে 5,960 জন নিবন্ধন করেছেন। কারা সূত্রে জানা গেছে, অনেক বন্দীর জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেকে ভোট দিতে আগ্রহী না, তাই নিবন্ধিত ভোটারের সংখ্যা তুলনামূলক কম।
নির্বাচন সামনে রেখে দেশজুড়ে সম্ভাব্য অস্থিরতা, সহিংসতা বা আকস্মিক জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভোটের সময় যেন আহত বা অসুস্থ কোনো মানুষ চিকিৎসার অভাবে বিপাকে না পড়েন, সে লক্ষ্যেই হাসপাতাল বা স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এই প্রস্তুতির অংশ হিসেবে সরকারি ও বেসরকারি সব হাসপাতাল, ক্লিনিককে নির্দিষ্ট সময়ের জন্য বাড়তি দায়িত্ব ও সতর্কতার সঙ্গে সেবা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে 9 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। নির্দেশনাগুলো নির্বাচন পূর্ব 2 দিন এবং নির্বাচন পরবর্তী 3 দিনের জন্য কার্যকর থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত জরুরি নির্দেশনাপত্রে এসব বিষয় উল্লেখ রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রতিটি সিটি কর্পোরেশনে 6টি, বিভাগীয় পর্যায়ে 4টি, জেলা পর্যায়ে 3টি, উপজেলা পর্যায়ে 2টি এবং ইউনিয়ন পর্যায়ে 1টি করে মেডিকেল টিম গঠন করতে হবে। এছাড়া নির্বাচনকালীন সময়ে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। কোনো কারণে তিনি ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে। এছাড়া সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় একটানা 72 ঘন্টার বেশি বন্ধ রাখা যাবে না। জরুরি বিভাগ, ল্যাব, ক্যাথ ল্যাব, ডায়ালিসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিত খোলা থাকবে। পাশাপাশি বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন অফিসে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখতে হবে। এ বিষয়ে ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান বলেন, নির্বাচন ঘিরে এ ধরনের প্রস্তুতি নতুন নয়। অতীতে নির্বাচনকালীন সময়ে সহিংসতায় আহত রোগীর চাপ বেড়েছে। চিকিৎসার অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই এই প্রস্তুতি। হিমাতুল জান্নাত, যুগান্তর। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 26 জানুয়ারি রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকেই এ দাম কার্যকর হবে। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 5,249 টাকা বাড়িয়ে 2,62,440 টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে 21 ক্যারেটের প্রতি ভরি 2,50,484 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,14,734 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,76,593 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে সবশেষ চলতি বছরের 25 জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে 1,574 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,57,191 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি, যা ছিল দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,45,527 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,10,419 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,72,919 টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল গত 26 জানুয়ারি থেকেই। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে 14 বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম 11 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 3 দফা। আর গত 2025 সালে দেশের বাজারে মোট 93 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 64 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 29 বার। স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো হয়েছে রূপার দামও। ভরিতে 525 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 7,757 টাকা, যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 7,460 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 6,357 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,782 টাকা। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 11 দফা সমন্বয় করা হয়েছে রূপার দাম।
যেখানে দাম ৮ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে বাকি ৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রূপার দাম, যার মধ্যে বেড়েছিল ১০ বার আর কমেছিল ৩ বার। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। মিথ্যার রাজনীতি আমি করব না। এই লড়াইটা আপনি আমি মিলে করলেই আমরা জিতে যাব। আমি আপনাদের সাহায্যের আশায় থাকব। পোস্টার, উচ্চ শব্দের মাইকিং ও শোডাউন ছাড়াই নির্বাচনী প্রচারণার এক নতুন মডেল তুলে ধরেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে ভিত্তি করে তিনি চালু করেছেন প্রজেক্ট ঢাকা ৯ নামে একটি ক্যাম্পেইন উদ্যোগ। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি তার নির্বাচনী কৌশল ও এই উদ্যোগের পেছনের ভাবনা তুলে ধরেন। তাসনিম জারা লেখেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র ১.৫ দিনে প্রায় ৫,০০০ ভোটের স্বাক্ষর সংগ্রহের সময় তিনি মানুষের রাজনীতির প্রতি সম্পৃক্ততা নতুনভাবে উপলব্ধি করেন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসে জানিয়েছেন তাদের সন্তান বা স্বজন বিদেশ কিংবা দেশের বাইরে থেকে ফোন করে তাকে স্বাক্ষর দিতে অনুরোধ করেছেন। তখনই তিনি বুঝতে পারেন ভাড়া করা মানুষ দিয়ে মিছিল বা উচ্চ শব্দের মাইকিং নয়, আসল শক্তি মানুষের আস্থা। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে সততার সাথে রাজনীতি করা যায়। তবে এই আস্থাভিত্তিক রাজনীতির পথ সহজ ছিল না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ থাকলেও শহর জুড়ে যখন পোস্টারের ছড়াছড়ি, তখন তাসনিম জারা সচেতনভাবে সিদ্ধান্ত নেন তিনি পোস্টার লাগাবেন না, করবেন না উচ্চ শব্দের মাইকিংও। এ বিষয়ে তিনি লেখেন, একজন সাধারণ নাগরিক হিসেবে পোস্টারের জঞ্জাল ও উচ্চ শব্দের মাইকিং তাকে সবসময় কষ্ট দিত। তাই রাজনীতিতে এসেও তিনি সেই বিরক্তিকর সংস্কৃতির অংশ হতে চাননি। আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না। এই সিদ্ধান্তে অনেক শুভাকাঙ্ক্ষী উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, পোস্টার ছাড়া মানুষ কিভাবে জানবে তিনি নির্বাচন করছেন? এর উত্তরে তাসনিম জারা তুলে ধরেন তার নতুন উদ্যোগ প্রজেক্ট ঢাকা ৯-এর কথা। তিনি বলেন, মানুষ ভোট দেয় বিশ্বাস থেকে, শোডাউন বা মাইকিং দেখে নয়। বিশ্বাস তৈরি হয় তখনই যখন কোনো পরিচিত মানুষ আন্তরিকভাবে কাউকে ভোট দেওয়ার কথা বলে। এই ব্যক্তিগত কথোপকথনই হাজার পোস্টারের চেয়েও বেশি কার্যকর। যারা মিছিলে গিয়ে স্লোগান দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিন্তু পরিবর্তন চান, প্রজেক্ট ঢাকা ৯ মূলত তাদেরই জন্য। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা একজন নাগরিক হইয়া ভোটার দিতে পারি না। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।